कोई भी भारतीय नागरिक एनआरसी। বন্ধুরা, চারিদিকে এনআরসির আতঙ্ক, এনআরসির চর্চা চলছে। এরই মধ্যে একটি বড় আপডেট আপনাকে জানিয়ে দিই আমি। এটা যদিও পুরনো খবর, সবাই জানে, আগেও এটা প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে জানেন না এখন পর্যন্ত, সেটা আপনাকে জানিয়ে দিই যে এনআরসির কত বড় আতঙ্ক রয়েছে। এটা থেকে আপনারা এটাই বুঝতে পারবেন যে এনআরসিটা আতঙ্কটা কি, মানুষের মধ্যে এনআরসি এটা ভয় বসে গেছে। কারণ বিভিন্ন ধরনের, কারণ আসামে 19 লক্ষ মানুষের ঠিকানা একমাত্র বন্দি শিবির, ডিটেনশন ক্যাম্প হয়েছে। তো সেক্ষেত্রে অনেকের ভয় কিন্তু মাথায় চলে গেছে। আপনাদেরকে বলে দিই আমি, বহরমপুরের এনআরসি আতঙ্কে এক পৌরের মৃত্যুর অভিযোগ উঠেছে জঙ্গিপুরে। বয়স্ক লোক মারা যাচ্ছে। 1971 সালের পরে যদি বাংলাদেশ থেকে ভারতে ঢুকে থাকেন তাহলে আপনি ভারতীয় নন, এবং আপনি ভারতের জন্ম হওয়ার পরও যদি আপনার ভারতের প্রমাণ না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বাংলাদেশি ধরা হবে। ধরে নিন আপনার জন্ম 1980 সালে, কিন্তু আপনার কোনো বার্থ সার্টিফিকেট নেই, কিচ্ছু নেই, জমি জমা নেই, জমির কোনো কাগজ নেই, কিছু নেই, বা আপনি পরে জমি কিনেছেন, 2007 সালে জমি কিনেছেন, তখন বাড়ি করেছেন, তার আগে আপনি থাকতেন, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হতে পারে। তবে এই ক্ষেত্রে আপনি আবার আপনার বাবার বংশ তালিকা বা আপনার বংশ যে পিতৃ পরিচয়, এগুলো দেখালে আপনি আবার বিভিন্ন কারণে বাঁচতে পারবে। এনআরসি প্রমাণ করতে গেলে আপনাকে বিভিন্ন রকম নথিপত্র আপনাকে জমা করতে হবে। এমনিতেই আপনি একটা ডকুমেন্ট দিয়ে দিলেন আর আপনি দেখালেন যে আমি ভারতের নাগরিক, আমার প্রমাণপত্র, এই রেশন কার্ড, এই আমার ভোটার আধার কার্ড, তা কিন্তু নয়। আপনাকে এনআরসিটা বিষয়টা একদম আলাদা। তো যারা 1971 সালে পরে ভারতে যারা এসেছেন, যারা পশ্চিমবাংলা ত্রিপুরা যারা এসেছেন, তাদেরকে অবৈধ বাংলাদেশি ধরা হবে, অবৈধ ধরা হবে, তাদেরকে বাংলাদেশি ধরা হবে এবং তাদেরকে এনআরসি করে বের করে দেওয়া হবে। তো এক্ষেত্রে সিএ আবেদন করে আপনি ভারতের একটা বাসিন্দা হতে পারেন, আপনার নাগরিকত্ব পেতে পারেন। তবে যদি আপনি সিএতে আবেদন না করেন, তাহলে যদি আপনি 1971 সালে এসে থাকেন, আমি ধরে নিলাম, তাহলে আপনার অনেকের এখানে বসবাস করা প্রায় 30 থেকে 50 বছরের মধ্যে বয়স হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন, এখানে বলছে তার বাড়ি সাগরদিঘি ফুলশহর গ্রামে, একটু চায়ের দোকান চালাতেন তিনি। কয়েকদিন ধরেই বুকের যন্ত্রণায় ভুগছিলেন পৌর। বুধবার রাতে তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে মৃত্যু হয় তার। পরিবারের সদস্য জানিয়েছেন এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন তিনি, এটা বলা হচ্ছে। পূর্ণ নথিপত্র খুঁজছিলেন, যেটা বন্ধুরা আপনাদেরকে আমি বারংবার বলেছি যে বন্ধুরা, এদিকে ওদিকে কান্না দিয়ে বারবার এদিকে সেদিকে ভিডিও না দেখে আপনারা পুরনো নথি জোড়া করুন। 1947 থেকে 1971 সালের মধ্যে আপনাকে দলিল, আপনাকে ভারতে থাকার প্রমাণ, আপনার পিতৃ পরিচয়ের প্রমাণ, বংশ তালিকার প্রমাণ, এগুলো আপনাকে বন্ধুরা ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু আপনি ভারতের বাসিন্দা বলে বিবেচিত হবেন। অন্যথায় আপনি ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে দেখালে কিন্তু কোনোভাবেই আপনি ভারতের নাগরিকত্ব পাবেন না। আধার কার্ড শুধুমাত্র আধারের নাম্বার দিয়ে সরকারি কাগজপত্র ব্যবহারের জন্য, ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। তাই বন্ধুরা, যদি আপনি প্রথম লিস্টে, যখন পশ্চিমবাংলায় এনআরসি শুরু হয়ে যাবে, আপনি যদি প্রথমে লিস্টে নাম না তুলতে পারেন, প্রথম ড্রাফট লিস্টে এনআরসিতে যখন আবেদন শুরু হয়ে যাবে অনলাইনে, তাহলে আপনাকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে। তারপরে দ্বিতীয়বার নাম তুলতে অনেক ঝামেলা, কারণ প্রথমবার যে নামগুলো উঠে আসে সেগুলোই ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীতে যেগুলো নাম ওঠানোর জন্য আপনারা আবেদন করেন বা আপনারা ট্রাইব্যুনাল কোর্টে কেস করেন, সুপ্রিম কোর্টে কেস করেন, তার মধ্যে যতদিন কেসের মামলা না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বিভিন্ন ভারতবাসী হিসেবে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো আপনি বঞ্চিত হবে। যেমন আধার কার্ড বন্ধ করে দেওয়া, ব্যাংকের টাকা তোলা জমা বন্ধ, ব্যাংকের লেনদেন সব বন্ধ, এটিএম কার্ড কাজ করবে না, ইউপিআই কাজ করবে না, আপনার সমস্ত গ্যাসের কানেকশন থেকে বন্ধ করে আপনার মোবাইলের কানেকশন বন্ধ করে দেওয়া হবে। সমস্ত কিছু আপনার কিন্তু বন্ধুরা ছিনিয়ে নেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত আপনি একটা বিদেশি বলে গণ্য হবেন, ঠিক আছে। তাই এই যে এইসব খবর বা উদ্বেগে ইতিমধ্যে রয়েছিলেন, এরপরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার আত্মীয় হজরত শেখ বলেন এনআরসি নিয়ে ভয় পাচ্ছিল, কারণ পুরনো কাগজ খুঁজে পাচ্ছি না, সেই ভয়েই হার্ট অ্যাটাক হয়েছে। তবে গ্রামের তৃণমূল নেতা এন্তার শেখ বলেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন কুদর শেখ, হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখানেই মারা গিয়েছেন। একের জন্য একের মতামত। তবে বন্ধুরা, এখানে আমি সেটা বলবো না, এটা আসামেও বহু হয়েছে, পশ্চিমবাংলাতেও বহু আমরা শুনেছি, আমরা দেখেছি এটা। তবে আতঙ্ক করবেন না এবং আতঙ্ক ছড়াবেন না, গুজব ছড়াবেন না। আপনাকে 1947 থেকে 1971 সালের মধ্যে আপনার দলিল দেখাতে হবে। 1971 সালে ভোটার লিস্ট বের করুন, 1951 সালে আপনার এনআরসি লিস্ট বের করুন, পুরনো কাগজপত্র যত আছে সেগুলো আপনি একটা একটা করে প্রমাণ জোগাড় করুন। কারণ 2024-25 সাল থেকে শুরু হয়ে যাচ্ছে এনপিআর,
জনগণনা শুরু হয়ে যাচ্ছে, যেটা অনলাইনেই হবে, ডিজিটাল মাধ্যমে। অনলাইনে করার পরেই সরকার বিভিন্ন রাজ্যের বিভিন্ন খবরাখবর নেওয়ার পরে কিন্তু পশ্চিমবাংলা বা ত্রিপুরায় কোথায় যেটা মনে করবে সেটাকে নিয়ে সেখানে কিন্তু এনআরসি করা হবে, এবং এটা করা হবেই, এটা একদম ফাইনাল। আপনারা এটা ভেবে নিন, ফাইনাল হবেই। কারণ সিএতে যখন চালু হয়েছিল, পাস হয়েছিল বিলটি, অনেকে বলছিলেন সিএ হয়ে থাকবে, সিএ লাগু করতে পারবে না, কিন্তু দেখুন 11ই মার্চ 2024 সালে কিন্তু চালু করে দেওয়া হয়েছিল অনলাইনে আবেদন। এখনও আবেদন চালু হচ্ছে, আবেদন হচ্ছে। তাই বন্ধুরা কোনোভাবে এই জিনিসটাকে হেলা করবেন না। সিএ চালু হয়েছে মানে এনআরসি হবেই, না হলে চালু হতো না এই সিএটা। তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের প্রমাণ জোগাড় করবেন, যাদের বার্থ সার্টিফিকেট নেই বার্থ সার্টিফিকেট বানিয়ে নেবেন, তাহলে আপনার বাবা মায়ের সমস্যা হবে না, নিজেরও সমস্যা হবে না, কোনো ফ্যামিলির সমস্যা হবে না, ঠিক আছে। আসামে যা হয়েছে সেটা এখনও পর্যন্ত রহস্য রয়েছে। কতজন হিন্দু রয়েছেন ডিটেনশন ক্যাম্পে রয়েছেন, কতজন মুসলিম, সেটা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না। তো বন্ধুরা, যেটা আমি বললাম, অবশ্যই কিন্তু বন্ধুরা প্রমাণ জোগাড় করবেন, প্রমাণের উপর কিছু নেই। তো বন্ধুরা, এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন আমাকে। থ্যাংক ইউ সো মাচ।